পারস্য উপসাগরের নীল জলরাশির বুক ছিঁড়ে এগিয়ে চলছিল ইউএসএস ফিটজেরাল্ড। সকালের সূর্য তখন সবেমাত্র উপরে উঠেছে, আর ঘড়িতে সময়টা ছিল ঠিক সকাল 10টা। চারপাশটা এমন এক অদ্ভুত নিস্তব্ধতায় ভরে গিয়েছিল যে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কোনো এক অদৃশ্য আতঙ্কে শ্বাস বন্ধ করে রয়েছে। এই বিশাল মার্কিন যুদ্ধ জাহাজটি তার নির্ধারিত পথে আন্তর্জাতিক জলসীমানার ভেতর দিয়ে স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে জাহাজের ডেকেই কেউ কল্পনা করতে পারছিল না যে পরবর্তী কয়েকটা ঘন্টা কতটা রক্তক্ষয়ী এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। জাহাজের অভ্যন্তরে কমব্যাট ইনফরমেশন সেন্টার বেশ কয়েকজন অপারেটর তাদের সামনের স্ক্রিনে চোখ গেঁথে কাজে নিমগ্ন ছিলেন। রাডার স্ক্রিনগুলো একটানা মনিটর করা হচ্ছিল এবং প্রতিটি সিগন্যালকে যাচাই করা হচ্ছিল চরম সতর্কতার সাথেই। হঠাৎ করে রাডার কনসোলে একটা ছোট বিন্দু দেখা গেল। প্রথম মুহূর্তে কেউ বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামালেন না। মনে হচ্ছিলেন হয়তো এই অঞ্চলে নিয়মিতই উড়ে বেড়ায় এমন কোনো বাণিজ্যিক বিমান কিংবা স্থানীয় কোনো হেলিকপ্টার। কিন্তু যখন বিষয়টি আরও বেশি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হলো, তখন সেখানে বসা প্রত্যেকের মুখের রং উধাও হয়ে গেল। অপারেটররা নিশ্চিত হয়ে গেলেন যে এটি কোনো সাধারণ বিমান নয়, এটি ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টার, এবং সবচেয়ে বড় কথা, সেটি সরাসরি তাদের দিকেই ধেয়ে আসছে। এই তথ্যটুকু জানার পরে পুরো কমব্যাট সেন্টারে একটা অস্বস্তিকর এবং গভীর সতর্কতা নেমে এলো, কারণ পারস্য উপসাগরের বুকে এমন ঘটনা কখনোই হালকা কোনো বিষয় নয়। এটি হতে পারে সরাসরি শক্তি প্রদর্শন, হতে পারে কোনো জটিল সমীকরণ কৌশল, অথবা হতে পারে এমন কিছু যা এক মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতিকে মারাত্মক বিপজ্জনক করে তুলতে পারে। এই ইউএসএস ফিটজেরাল্ড কোনো সাধারণ ধরনের জাহাজ নয়, এটি একটি আর্লি বার্গ শ্রেণীর ডিস্ট্রয়ার, যা আধুনিক যুদ্ধ প্রস্তুতিতে এতটাই সজ্জিত যে একে বলা হয় এক ভারসাম্য দুর্গ। প্রায় 9,000 টন ওজনের একটি বিশাল জাহাজ রয়েছে এজিস কমব্যাট সিস্টেম, যা একই সময়ে শতাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম এবং প্রয়োজন হলে একাধিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করতে পারে। এর ভেতরে রয়েছে 96টি ভার্টিক্যাল লঞ্চ সেল। এই সেলগুলোতে মজুদ থাকে SM-2 বা SM-6 সারফেস টু এয়ার মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন রকেট। 4টি টারবাইন ইঞ্জিন মিলে এই দানবটি 1 লক্ষাধিক শাফট হর্স পাওয়ার তৈরি করে, যা একে ঘন্টায় প্রায় 30 নট গতিতে চলতে সাহায্য করে। প্রযুক্তির দিক থেকেও এটি একটি চলমান দুর্গের চেয়েও কম কিছু নয়। অন্যদিকে যে হেলিকপ্টার তাদের দিকেই তীব্র গতিতে ধেয়ে আসছিল, তার গল্প একদম ভিন্ন। এটি একটি H-36 হেলিকপ্টার, যার নকশা তৈরি হয়েছিল 60-এর দশকে। শাহের আমলের আমেরিকা থেকে কেনা এই হেলিকপ্টার এখন সময়ের নিরিখে অনেক পুরনো। 1977 সালে বিপ্লবের পর যখন ইরান এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে, তখন নিষেধাজ্ঞার কারণে এগুলোর যন্ত্রাংশ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে ইরানকে নিজেদের সীমিত সক্ষমতা দিয়েই এই পুরনো হেলিকপ্টারগুলো চালিয়ে নিতে হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে হেলিকপ্টার যদি কার্যকর হিসেবেও কাজ করে, তবুও আধুনিক নেটওয়ার্কের কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা সামনে এর সক্ষমতা বলা যায় অত্যন্ত সীমিত। এখন প্রশ্ন ওঠে, ইরান ঠিক কেন এমন একটি পুরনো এবং কম সক্ষমতার হেলিকপ্টার পাঠালো, যখন তারা ভালোভাবে জানে যে সরাসরি কোনো সংঘর্ষ হলে এটি এক মুহূর্তেও টিকবে না? এই প্রশ্নের উত্তর পেতে হলে আরও বড় একটি ভূরাজনৈতিক ছবির দিকে তাকাতে হবে। সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বেশ কিছু রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে, সেখানে সাইবার হামলার অভিযোগ উঠেছে। এই সব কিছুর প্রেক্ষিতে তেহরান বর্তমানে এক ধরনের কৌশলগত চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সামরিক শক্তি সরাসরি কোনো ব্যবহার না করে প্রতীকী শক্তি প্রদর্শনের জন্য একটা বেশ কার্যকর পদক্ষেপ হিসেবে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের মার্কিন যুদ্ধজাহাজের সামনে এমনভাবে সরাসরি উপস্থিত হওয়া ছিল একটি প্রতীকী বার্তার একটি অংশ। ইরান জানতে চেয়েছিল যে তারা কতটুকু ভয় পায় না এবং তাদের নিজস্ব অঞ্চলে তাদের উপস্থিতি এখনও শক্তিশালী। ডিস্ট্রয়ারের কমব্যাট ইনফরমেশন সেন্টার যখন চলছিল তীব্র কার্যক্রম, রাডার অপারেটররা লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তা হুমকি লাইব্রেরির সাথে মিলিয়ে দেখছিলেন।
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য প্রতিরোধের বিভিন্ন বিকল্প তৈরি করে স্ক্রিনে ভেসে তুলছিল। যদি এটি সত্যিকারের কোনো যুদ্ধের পরিস্থিতি হতো তাহলে দূরপাল্লার SM-2 মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই ছুঁড়ে ফেলা হতো, আর হেলিকপ্টারটি যদি আরও কাছে এসে পড়তো তাহলে মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতো। আর যদি একেবারে কাছে চলে আসতো তাহলে CIWS নামক একটি বিশাল 20 মিলিমিটারের গ্যাটলিং গান প্রতি মিনিটে হাজার হাজার রাউন্ড ছুঁড়ে আকাশে ট্রাংস্টনের এক অভেদ্য দেয়াল তৈরি করে ফেলতে পারত। প্রযুক্তিগতভাবে হিসাব করলে সেই মুহূর্তে হেলিকপ্টারটি বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কোঠায়, কিন্তু ফিটজেরাল্ড কোনো অস্ত্রই সক্রিয় করল না, কারণ আধুনিক নৌকৌশলের শক্তি প্রদর্শন বলতে সবসময় অস্ত্রের মুখ দেখানো বোঝায় না। মার্কিন নৌবাহিনীর কঠোর নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক জলসীমানায় তারা তাদের স্বাধীনভাবে চলাচলের অধিকার প্রয়োগ করে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো উত্তেজনা এড়াতে তারা প্রথম কখনো গুলি চালায় না। এই নীতিকে বিশেষজ্ঞরা বলেন নিয়ন্ত্রিত প্রতিশোধ, যেখানে প্রতিপক্ষ পরিষ্কারভাবে বোঝানো হয় যে আপনি যথেষ্ট শক্তিশালী, কিন্তু আপনি পরিস্থিতি আরও বেগে বাড়াতে চান না। হেলিকপ্টারটি ধীরে ধীরে দ্রুতগতি কমাতে শুরু করলো। যখন একটি জাহাজ থেকে 10 মাইলের মধ্যে চলল তখন ডেস্ট্রয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সক্রিয়ভাবে বিশ্লেষণ শুরু করলো। হেলিকপ্টারের প্রতিটি রেডিও সিগন্যাল, প্রতিটি রাডার পালস, প্রতিটি ফ্রিকোয়েন্সি ধরা পড়া মাত্র রেকর্ড করা হচ্ছিল। সামরিক পরিভাষায় এই পুরো প্রক্রিয়াকে বলা হতো ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সংগ্রহ। ভবিষ্যতে কোনো এক সময় যদি প্রকৃত সংঘর্ষ বাধে তবে এই তথ্যগুলো শত্রুপক্ষের সেন্সরে অন্ধ করতে পারে বা তাদের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ব্যাহত করতে কাজে লাগাতে পারে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধের তথ্যই হলো সবচেয়ে বড় এবং কার্যকর গোলা বারুদ, এবং সেই দৃষ্টিকোণ থেকে হেলিকপ্টারের প্রতিটি সিগন্যাল ছিল অমূল্য কিছু ডেটা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল লিঙ্ক 16 ডেটা লিঙ্ক। এর মাধ্যমে ফিটজেরাল্ড আশেপাশের অন্যান্য মার্কিন জাহাজ এবং আকাশে টহলরত বিমানগুলোর সাথে তাৎক্ষণিক এই তথ্য শেয়ার করছিল। অর্থাৎ ওই হেলিকপ্টারটি শুধু একটি জাহাজের নজরেই ছিল না, বরং পুরো একটা নেটওয়ার্ক নজরদারিতে বন্দী হয়েছিল। এই নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা, যার সূচনা হয়েছিল নিরাশ্রয়ী গলফ ওয়ার থেকে এবং এখন পর্যন্ত তা অক্ষুণ্ণ রয়েছে। তুলনামূলকভাবে ইরানের সামরিক প্ল্যাটফর্মগুলো যখন অনেকটাই পৃথক ইউনিট নির্ভর, যা তাদের এই যুদ্ধে পিছিয়ে রাখে। হেলিকপ্টারটি ক্রমশ নিচু উচ্চতায় নেমে এসে সমুদ্রের তরঙ্গের খুব কাছ দিয়েই উঠতে শুরু করলো। এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল, যেখানে প্রতিপক্ষের চোখের সামনে অতি ঘনিষ্ঠ উপস্থিতি জাহির করে তাকে মানসিক চাপে রাখার চেষ্টা করা হয়। এরপরে রেডিওতে ইংরেজিতে একটি সতর্কবার্তা ভেসে ওঠে, যেখানে বলা হয় মার্কিন জাহাজ ইরানি জলসীমানায় প্রবেশ করেছে এবং তাদের অবিলম্বে পথ পরিবর্তন করতে হবে। মার্কিন পক্ষ থেকে অত্যন্ত শান্ত এবং পেশাদার ভঙ্গিতে জানানো হলো যে তারা আন্তর্জাতিক জলসীমানায় অবস্থান করছে এবং তারা তাদের নির্ধারিত পথে চলবে। এই রেডিওতে কথোপকথন ছিল সংক্ষিপ্ত, আনুষ্ঠানিক এবং পুরোপুরি রেকর্ডকৃত। আসলে পারস্য উপসাগরে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। 80 দশকের ট্যাঙ্ক যুদ্ধের সময়ও ইরান ছোট ছোট নৌজাহাজ এবং বিমান ব্যবহার করে বড় বড় জাহাজ। তবে আজকের দিনের সবচেয়ে বড় পার্থক্য হলো প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি, যা তখনকার তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে। এখন প্রতিটি সিগন্যাল, প্রতিটি চলাচল স্যাটেলাইট এবং ডেটা লিঙ্কের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্লেষিত হয়। অন্যদিকে হেলিকপ্টারের ভেতরে পরিস্থিতি ছিল ভিন্ন রকমের। এক মুহূর্তের বিচার বুদ্ধি পথভ্রষ্ট হওয়া যে কোনো মুহূর্তে এই অচল অবস্থাকে ভয়াবহ এক সংঘর্ষের রূপ নিতে পারে, যার পরিণতি গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলবে।